শুরু করার কথা ছিল উত্তল দর্পণে বিম্ব গঠন থেকে শুরু করব। এরপরে আমরা চলে যাব অবতল দর্পণে বিম্ব গঠন। তো উত্তল দর্পণে বিম্ব গঠন যখন আমরা পড়তে যাব, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে এপিকাল টু আরবিটাল ফোকাল দূরত্বের সাথে বক্রতার সাথে সম্পর্ক আমরা শেষ করেছি, তাই না বাবা? করেছি। তা আজকে উত্তল দর্পণে বিম্ব গঠন যখন আমরা পড়বো, উত্তল দর্পণে বিম্ব গঠন করতে গেলে দুই ধরনের ক্ষেত্রে বিম্ব গঠন হয়। একটা হচ্ছে বিন্দু বস্তু বিম্ব গঠন, আর একটা হলো বিস্তৃত লক্ষ্যবস্তু বিম্ব গঠন। ঠিক আছে, তো একটু খেয়াল করি আমরা। মনে করি এটা একটা উত্তল দর্পণ, নাম দাও MTM প্রাইম, একটা উত্তল দর্পণ। কিভাবে উত্তল দর্পণ বুঝবো? এই যে পারাটা যখন ভিতরের দিকে চলে যাবে, উত্তল পৃষ্ঠটা মসৃণ হয়ে যাবে। বোর্ড ক্লিয়ার? উত্তল দর্পণে বোর্ড কি ক্লিয়ার? যারি বোর্ড ক্লিয়ার দেখা যায়? অবন? জি স্যার। ওকে, আমি যেটা বলছি সেটা হচ্ছে আমরা উত্তল দর্পণ চিহ্ন হচ্ছে চিত্র দেখে সেটা হচ্ছে যে পাশে মসৃণ সেটা হচ্ছে উত্তল পৃষ্ঠটা হবে, আর অমসৃণ পৃষ্ঠটা অবতল দিকে হবে। এখানে যেমন আমি জিগজ্যাগ দেখাচ্ছি অবতল পৃষ্ঠের দিকে, কাছে এটা উত্তল দর্পণ, কারণ উত্তল পৃষ্ঠটা মসৃণ আছে। ঠিক আছে, তাহলে এখানে যখন বিম্ব গঠন আমরা দেখাবো, প্রথমে আসো বিন্দু বস্তুর জন্য বিম্ব গঠন দেখাবো। কিভাবে? মনে করো এই জায়গায় একটা বিন্দু বস্তু ও আছে, ও থেকে একটা আলোক রশ্মি মনে করো প্রধান অক্ষের সমান্তরালে আসবে, সেটা প্রতিফলনের পরে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। আরেকটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর, বক্রতার ব্যাসার্ধ বরাবর এসে যে পথে আসবে সেই পথে ফেরত যাবে। এরা পেছন দিকে একটা বিন্দু আই থেকে আসছে বলে মনে হবে, তাহলে আই হবে ও বিন্দুর প্রতিবিম্ব। ঠিক আছে, একটা বিন্দুর জন্য সে এরকম বিম্ব গঠন করবে, ভালো কথা। কিন্তু যদি বিস্তৃত লক্ষ্যবস্তু তাহলে কি হবে? ধরো এই ও বিন্দুটাই একটা বিস্তৃত লক্ষ্যবস্তু শীর্ষবিন্দু ছিল, তাহলে সেটা ছিল মনে করো ও এ লক্ষ্যবস্তু ছিল। ঠিক আছে, তাহলে আমার এই পাদবিন্দু এ কোথায় আছে? প্রধান অক্ষের উপরে আছে, আছে না বাবা? প্রধান অক্ষ সি, সিপি এর উপরে আছে। তাহলে আমার এই এ বিন্দুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অবশ্যই প্রধান অক্ষের উপর গঠিত হতে হবে, তাই তো? আর প্রধান অক্ষ বরাবর যদি আলোক রশ্মিটা আসে, এ থেকে একটা আলোক রশ্মি আসে, সেটা কিভাবে ভাবে যাবে? যে পথে আসে সেই পথে যাবে। কেন? কারণ এটা বক্রতার কেন্দ্র বরাবর, বক্রতার ব্যাসার্ধ বরাবর একই পথে ফেরত যাবে। কাজে এই ক্ষেত্রে তুমি যদি আই থেকে একটা লম্ব আঁকো আইডি, তাহলে এই আইডি হবে ও এর লক্ষ্যবস্তুর একটা প্রতিবিম্ব। ছবিটা এটা আছে, হ্যাঁ পাচ্ছি। পরিস্থিতি দেখা হবে। পেন্ডা বলতেছে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমার এখানে তাহলে বিষয়টা কি হলো? লক্ষ্যবস্তুর শীর্ষ থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হলো দর্পণের উপরে, তারপর প্রতিফলনের পর সে একই পথে উল্টা দিকে ফেরত গেল। আরেকটা আলোক রশ্মি প্রধান বক্রতার ব্যাসার্ধ বরাবর আসলো, বক্রতার কেন্দ্র বরাবর আসলো,
তাহলে এটা লম্ব লম্ব হবে, কারণ বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধের উপরে লম্ব হয়ে থাকে। তাহলে আমার এখানে সে যখন এই বক্রতা ব্যাসার্ধ বরাবর আসবে, আমি যদি এই স্পর্শ যে বিন্দুতে সে কোন দিকে ছেদ করবে সেখানে স্পর্শক আঁকি, সেই স্পর্শকের সাথে এটা কিন্তু লম্ব হবে, রাইট? স্পর্শকের উপরে লম্ব বা এটা স্পর্শকের উপরে লম্ব, এটাই বলি। তার মানে কি এই রেখাটা অবশ্যই এই জায়গায় লম্ব হবে। লম্ব যদি হয় ব্যাসার্ধ, কাজে যে পথে আসবে সে পথে ফেরত যাবে। এরা আবার পেছন দিকে বাড়াই দেখা যাচ্ছে আই থেকে আই বিন্দু গিয়ে ছেদ করছে, মানে আই থেকে আসছে বলে মনে হবে, আলোগুলো এখান থেকে যাচ্ছে এরকম মনে হবে। সেজন্য আই হবে ও বিন্দু প্রতিবিম্ব। আই থেকে প্রধানকের উপর আই বিলম্ব আঁকো, এই আই বিলম্ব হবে ওই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। কেমন প্রতিবিম্ব? অবাস্তব। কেন অবাস্তব? কারণ আলো প্রকৃতপক্ষে এখানে যায় নাই, আমাদের কাছে মনে হচ্ছে ওখান থেকে আসতেছে, প্রকৃতপক্ষে যায় না, এই জন্য এটা হবে অবাস্তব বিম্ব। ঠিক আছে? আরেকটা বৈশিষ্ট্য কি? সোজা। কেন সোজা? লক্ষ্যবস্তুর মাথা আর প্রতিবিম্বের মাথা একই দিকে, তাই সোজা বলবো। অবস্থান কোথায়? তারপরে পেছনে, আর ফোকাস এবং মেরুর মাঝে। ঠিক আছে? অবস্থান, আকৃতি, আকৃতি কেমন? ছোট, মানে খর্বিত। ঠিক আছে? তাহলে এটা অবস্থান কোথায়? পেছনে পেছনের গুলো, হ্যাঁ পেছনের গুলো তুমি ব্রোকেন লাইন দিলে ভালো, কারণ অবাস্তব রশ্মি গুলো ব্রোকেন লাইন হয়ে থাকে। এটা হলো আমরা এখানে শিখলাম উত্তল দর্পণে কিভাবে বিম্ব গঠিত হয়। এটুকু লেখা বলে বলবা ছবি এঁকে। তাহলে তো বিন্দু বস্তুর বিম্ব আর লক্ষ্যবস্তুর বিম্ব একইভাবে হবে, প্রক্রিয়া একই। ঠিক আছে? তোমাকে আমি যখন বিস্তৃত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠন শেখাবো তখন আমাকে দেখাইতে হবে এই লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু বিন্দু কিভাবে গঠিত হয় সেটা। আমি যদি তোমাকে ইন্ডিভিজুয়াল একটা বিন্দু দিয়ে কিভাবে বিন্দু গঠিত হয় সেটা আগে দেখাই নিতে পারি, তাহলে ওটা দেখানো সহজ। কারণ তুমি এখন এই জায়গায় যখন আমি বলবো স্যার শীর্ষবিন্দু প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, তখন তুমি আমাকে বলবে স্যার শীর্ষবিন্দু প্রতিবিম্ব যখন গঠিত হয়েছে বাকি বিন্দু কেমনে গঠিত, এটা আলাদা কিছু না, প্রশ্নই করবা। ঠিক আছে? এই প্রশ্নটা উত্তর দেওয়া না দেওয়ার জন্যই আমি এই কাজটা আগে করবো, তাই প্রশ্ন তোমায় করতে দিলাম না। বিষয়টা হচ্ছে এরকম, কিন্তু মূলত তোমাকে এখানে প্রশ্ন দিলে তোমাকে বিস্তৃত লক্ষ্যবস্তু বিন্যাস গঠন করতে বলবে। আর সেই প্রশ্ন যদি আসে সেখানে একটা কথা আছে, সেটা আমি একটা লেখা শেষ হলে বললাম, আগেই বলি। এখানে বিষয়টা হচ্ছে যে তোমার প্রত্যেকটা বিন্দুর জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল বিম্ব গঠিত হয়। ঠিক আছে? আমি দেখাইছি ও বিন্দুর প্রতিবিম্ব কেমন হয় আর এই বিন্দু কিভাবে যাচ্ছে। ঠিক আছে? বিষয়টা হচ্ছে শুধু ও আর এতে তো না, মাঝখানের বিন্দুগুলো তো আছে, সেগুলোর জন্য বিম্ব গঠিত হবে। তারা কোথায় হবে? তারা হবে এই আই আর বি এর মাঝামাঝি জায়গাতে সবগুলো বিন্দু বিন্দুই গঠিত হবে, একটাও বাদ যাবে না। আর বাদ না যাওয়ার জন্যই এই পুরো বিম্বটা তুমি পেয়ে যাবে, বিস্তৃত বিম্ব পাওয়া। ঠিক
লেখা হয়েছে বাবা সবার? অবদারি তোমাদের লেখা হয়েছে? গাড়ি পবন আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে প্রশ্ন করতে পারে গোলীয় আয়নার ফোকাস দূরত্ব নিয়ে। আমরা সমতল দর্পণকে কি কোনো গোলীয় দর্পণ বিবেচনা করতে পারি কি, বা একটা গোলীয় দর্পণকে কি কখনো সমতল দর্পণ হিসেবে বিবেচনা করা যায়? যাও, তোমার ফোকাস দূরত্ব যদি অসীম হয় তখন কি হবে? একটা গোলকের পৃষ্ঠ যদি অনেক বড় হয় তাহলে এক পর্যায়ে পরিধিটা সমতল বলে মনে হয়, তাই না? তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ। তাকায় দেখো পৃথিবীর পৃষ্ঠ সমতল দেখায়। কেন সমতল দেখায়? কেন সমতল দেখায়? ফোকাস দূরত্ব অসীম না, পৃথিবীর ফোকাস দূরত্ব অনেক বড়। ঠিক আছে, ৬০০০ কিলোমিটার মানে ব্যাসার্ধ ৬৪৪০। এটা কি ব্যাসার্ধ না ব্যাস? তাহলে ব্যাস কত? ১২,৮৮০। তাহলে পৃথিবী যদি আমার একটা সুষম গোলক হয় এবং তার পৃথিবীর পৃষ্ঠ যদি আমার দর্পণ হিসেবে কাজ করে তাহলে ফোকাস দূরত্ব কত হবে? ৬৪৪০ এর অর্ধেক ৩২২০। ৩২২০ কিলোমিটার না মিটার? কিলোমিটার। অর্ধেক কত কত বড় ব্যাসার্ধ। তাহলে এই পৃষ্ঠ সমতল বলে মনে হচ্ছে। তাহলে আমরা এটা যদি ফোকাস দূরত্ব যদি অসীম বিবেচনা করি তাহলে সেই দর্পণটা কেমন হবে? ওই দর্পণের উন্মেষটা আরো বড় হতে থাকে, বড় হতে একসময় সমতল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফোকাস দূরত্বটা অসীম হলে তখন সেটা সমতল বিবেচনা করা যায়। তাহলে সমতল দর্পণকে অসীম ব্যাসার্ধের একটি গোলীয় দর্পণ হিসেবে বিবেচনা করা যায়। একইভাবে কোন গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব যদি অসীম হয় তাহলে সেটাকে সমতল দর্পণ বলে বিবেচনা করা যায়। দুই ভাবে কথা লিখে রাখো। কোন সমতল দর্পণকে অসীম ব্যাসার্ধের গোলীয় দর্পণ বিবেচনা করা যায়। একইভাবে কোন গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব অসীম হলে তাকে সমতল দর্পণ বিবেচনা করা যায়। এটা নোট রাখো। দর্পণের সংজ্ঞাটা যুক্ত করে দিতে হবে। এইটুকু লিখলে ১ পাবা। তো দর্পণের সংজ্ঞা দিয়ে লিখবা তাহলে ২ এ ২ পাবা। ২ লাইন লিখবে ২ পাবা। ঠিক আছে, জিনিসটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আমি কিছু বলবো, মুখটা বন্ধ রাখবা, তাহলে আমি কিছু আজকে পড়ালাম কেন? শুধু শুক্রবারে পড়ানো, আর একটা ব্যাপার আছে আমি জানি না কি হবে, বৃহস্পতিবারে কি হবে আমি জানি না। বাড়ি যেতেও পারি, নাও যেতে পারি। বাড়ি যাওয়া তো দরকার আমার।
যেতে পারবো কি পারবো না আমি এখন শিওর না, যেটাই হোক সময় কথা বলবে, ঠিক আছে। আমি তোমাদের একটা দিন ওখানে গ্যাপ চলে গেছে 2 দিন, অন্তত একটা দিন কাবাদ দিতে পারলে একটা দিন আগে থাকে, সেজন্য আজকে আমাদের এক্সট্রা ক্লাসটা দেওয়া, ঠিক আছে। আর হলো বৃহস্পতিবার পড়াতে পারলাম। এবারে আসো গোলের দর্পণ। গোলের দর্পণের আরেকটা প্রশ্ন হচ্ছে কি, এই অবতল দর্পণে বিম্ব গঠন করতে গেলে বিষয় তোমার সামনে আসবে এবং এগুলো খুব সতর্কতার সাথে খেয়াল করতে হবে, ঠিক আছে। কারণ অবতল দর্পণে একটা বিশেষত্ব আছে, সে আলোক রশ্মিকে সেন্ট্রালাইজ করতে পারে আবার ডিসেন্ট্রালাইজ করতে পারে, ঠিক আছে। কেন্দ্রীভূত করতে পারে আবার ছড়িয়েও দিতে পারে, ঠিক আছে। তো অবতল দর্পণ আলোক রশ্মিকে যখন কেন্দ্রীভূত করে কোন একটা জায়গায়, তখন সেখানে কি হয়, আলোক রশ্মি একটা জায়গায় মিলিত হয়, ঠিক আছে। এই জন্য অবতল দর্পণকে আমরা অভিসারী দর্পণ বলে থাকি। অভিসারী, অভিসারী মানে কি, অভিসার হচ্ছে কি, সহজ কথায় সোজা বাংলায় সাহিত্যের ভাষায় অভিসার বলতে প্রেমকে বোঝায়। প্রেমিক প্রেমিকা প্রেমের আলোচনা যখন এখানে একসাথে দেখা করতে যায় সেটাকে বোঝায়, ঠিক আছে। সেখান থেকে অভিসারী শব্দটাকে নেওয়া হয়েছে, কারণ সেখানে প্রেমিক প্রেমিকা এটা মিলিত হয় সাহিত্যের ভাষায়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অবতল দর্পণ কি করে, আলোক রশ্মিগুলোকে একটা জায়গায় মিলিত করে দেয়। এই জন্য এই জায়গা থেকে আসছে অভিসার, অভিসারী হওয়া, মিলিত হওয়া, ঠিক আছে। আর অপসারী হচ্ছে কি বিচ্ছেদ, ঠিক আছে, অর্থাৎ যখন আলাদা হয়ে যায়। এই জন্য তোমার এই উত্তল দর্পণকে বলা হচ্ছে অপসারী দর্পণ, কারণ সে আলোক রশ্মিগুলোকে ছড়ায় দেয়, ঠিক আছে। তো এই জিনিসটাতে অবতল দর্পণ কি তাহলে আলোক রশ্মিকে ছড়ায় দেয়, কখনো কখনো সেও দূরে ছড়ায় দেয়, ছড়িয়ে দেয়। ওই যে বলে না, বড় প্রেম শুধু কাছে টানে না, অনেক সময় দূরে ফেলে দেয়, এরকম আর কি। অবতল দর্পণ একসাথে করতে করতে এক সময় দূরে উঠে যায়, কাছে আসতে আসতে একেবারে একটা বিশেষ দূরত্বের পরে আরো কাছে চলে আসে, তখন সে আর কাছে আসতে দেয় না, এবার দূরে যা, ঠিক আছে। এই ঠিক আছে, তোমাকে কাছে টানবে কিন্তু একেবারে বুকে জড়ায় নিবে না, তার আগে সে তোমাকে কি করবে, ছড়াই দিবে, ঠিক আছে। বন্ধুত্বের সেই কোলাকুলিটা তোমার সে করতে দিবে না। আচ্ছা, আমরা পড়ায় চলে আসি, যেটা কি জানি বললাম, অবতল দর্পণ উত্তল দর্পণের কথা বলতেছিলাম। তাহলে এই যে ব্যাপারটা আমি বললাম যে শুরুতে সে কি করে, অভিসারী করে, অভিসারী করতে করতে কাছে আস্তে আস্তে একটা পর্যায়ে পরে শিখ করতেছে। ওই যে বললাম বন্ধুত্বের আলিঙ্গন তোমার কাছে করতে দিচ্ছে না, অর্থাৎ যখন ফোকাসের থেকে কাছে চলে আসবে তখন সে কি করতেছে, দূরে সরায় দিচ্ছে, ঠিক আছে। সে একেবারে খুব ক্লোজ হতে দিবে না, একটা পর্যায়ে সে দূরে ঠেলবে, এরকম। তো সেটা কি রকম, সেটা যদি বুঝতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে কোন কোন অবস্থানে সে কি কি আচরণ করে, অবস্থান ভেদে সে ভিন্ন ভিন্ন আচরণ করে, ঠিক আছে। তো অবস্থান ভেদে ভিন্ন ভিন্ন আচরণ কেমন, যখন অসীম দূরে থাকবে তখন সে কি করবে, মিলিত করবে, কাছে আস্তে আস্তে মিলিত করতে থাকবে করতে থাকবে। কিন্তু যখন ফোকাসের পরে আসবে, ফোকাসে আসার পরেই তো সে তোমাকে কি করবে, আর সে মিলিত হতে দিবে না। এরপরে হলো তোমাকে মিলিত হতে দিবে না, একটা পর্যায়ে সে বিট্রে করে। অর্থাৎ অবতল দর্পণ দুই ধরনের ঘটনাই দেখায়, ঠিক আছে। দুটো কন্ডিশনে, দুটো পর্যায়ে, দুটো একটা পার্টিকুলার অবস্থানের পরে সে বিপরীত ধর্মী আচরণটা করে। এই জন্য অবতল দর্পণের পক্ষে, একমাত্র অবতল দর্পণের পক্ষেই বাস্তব এবং অবাস্তব দুই ধরনের বিন্যাস গঠন করা সম্ভব। তোমরা খেয়াল করো, তোমরা সমতল দর্পণ পড়েছো, সেখানে সে শুধু অবাস্তব বিন্যাস গঠন করতে পারে, বাস্তব পারে না। উত্তল দর্পণ, সেও শুধু অবাস্তবই পারে, বাস্তব পারে না। কিন্তু এক অবতলই পারে বাস্তব এবং অবাস্তব দুই ধরনের বিন্যাস গঠন করতে। ক্লিয়ার? সেটা কিভাবে সম্ভব সেটা যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই অবতল, আমি যে বললাম ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন আচরণ করে। তো বিভিন্ন অবস্থা, লক্ষ্যবস্তু ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য অবতল দর্পণে বিভিন্ন রকম বিন্যাস গঠন হয়। এগুলো যদি আমরা স্টাডি করি তাহলে আমরা বাকিটা বুঝতে পারবো, দেখতে পাবো। আমরা শুরু করি, প্রথমে কোথায় চলে যাব, লক্ষ্যবস্তু অসীমে থাকলে অবতল দর্পণ কিভাবে বিন্যাস গঠন করে, ঠিক আছে। এখানে একটু লিখতে হবে,
লক্ষ্যবস্তুর এই অবতল লক্ষণের তো কয়েকটা আছে। বিভিন্ন অবস্থানের জন্য ঠিক আছে, প্রথমে আসতেছে লক্ষ্যবস্তু অসীমে থাকলে কি হবে সেটা। অবতল লক্ষণ মানে ছাড়াই নোয়ার মানে ভাগ হয়। দেখতে থাকি। লক্ষ্যবস্তু যখন অসীমে থাকবে তখন অবতল দর্পণে বিম্বটা কেমন হবে সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। এখানে আমরা আসলে দেখি বর্ণনাগুলো তোমরা পারবে। মনে করি এমপি এম প্রাইম একটি অবতল দর্পণ, যার পি হলো মেরু, সি বক্রতার কেন্দ্র, এ প্রধান ফোকাস। দর্পণ হতে অসীম দূরত্বে থাকে একটা লক্ষ্যবস্তু, শীর্ষ থেকে আগত দুটি আলোকরশ্মি আহতভাবে দর্পণের উপর এসে আপতিত হলো এবং প্রতিফলনের পর তারা আই বিন্দুতে মিলিত হলো। আই থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত আই বিলম্বই হচ্ছে ওই প্রতিবিম্ব। এটা তোমরা থেকে লিখে দেওয়া লাগবে, বই কোষালো নাই তাই না? বইয়ে কোশ্চেন নাই, কিন্তু তোমাদের কাছে কি এটা লিখে দেওয়া লাগবে বা নোট আছে? দেখো, একটা আলোকরশ্মি লক্ষ্যবস্তু শীর্ষ থেকে এসে কোথায় পড়ছে? মেরুতে পড়েছে। ঠিক আছে, মেরুতে এসে পড়েছে। কেমন? মেরুতে এসে পড়ছে, ভালো কথা, মেরুতে পড়লো। তাহলে আরেকটা আলোকরশ্মি কিভাবে আসবে? এটার সাথে সমান্তরাল ভাবেই আসবে। প্রথমে এটা আঁকে নেব, ঠিক আছে? এটা এই যে মেরুতে যেটা পড়বে তার প্রতিফলিত রশ্মি আগে এঁকে নিবা। তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ সমান করে আঁকতে পারবা। আর উপরেরটা থেকে প্রতিফলিত রশ্মি আসবে এমন ভাবে যাতে করে সেটা ফোকাস তলে গিয়ে মিলিত হয়। এই তাহলে আমি লিখবো এইভাবে, দর্পণের এখানে এই চিহ্ন দিতে হবে। মনে করি এমপি এম প্রাইম একটি অবতল দর্পণ এবং এর সামনে প্রধান অক্ষের উপর অসীম দূরত্বে একটি লক্ষ্যবস্তু ও এ অবস্থিত। ও হতে দুটি আলোক রশ্মি দর্পণের উপর আনতভাবে আপতিত হয়ে প্রতিফলনের পর
ফোকাস তলের আই বিন্দুতে মিলিত হয়। আই থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত আই লম্বই হবে কি হবে ও এর প্রতিলম্ব। তাহলে এখানে অবস্থান কোথায় গেল? দেখো ফোকাস তলে মিলিত হয়েছে, ফোকাস তলের থেকে লম্ব যদি না তো সেটা কোথায় গিয়ে পড়বে? অবশ্যই প্রধান ফোকাসে গিয়ে পড়বে, রাইট? তাহলে অবস্থান হচ্ছে প্রধান ফোকাসে বা ফোকাস তলে। আকৃতি কেমন বুঝতে পারতেছো? লক্ষ্যবস্তু অসীম দূরে, অসীম দূর থেকে যখন আসবে বস্তুটা অনেক বড় না হলে তার বিন্ময় দর্পণে পরিষ্কার ধরা পড়া সম্ভব না। তার মানে হবে কি প্রতিবিম্বটা কেমন হবে? অত্যন্ত ছোট হবে, শুধু ছোট না অত্যন্ত ছোট। তার মানে আমরা একটু অত্যন্ত পরিমিত। লক্ষ্যবস্তু অনেক বড় এর জন্য আঁকা হয়। হ্যাঁ, অসীম দূরত্ব সেই কারণে আঁকা হয়। অসীম দূরত্ব আমার এই ছোট সীমানার বোর্ডের মধ্যে সম্ভব না, ঠিক আছে, সেজন্যই আঁকা হয়। অবস্থান, আকৃতি, প্রকৃতি। প্রকৃতি কেমন? আলো প্রকৃতপক্ষে এসেছে, তাই এটা হলো বাস্তব, এবং মাথা উল্টা দিকে, বাস্তব এবং উল্টা। এবার আপনারা বলেন কি জানি বলতেছেন আপনি অনেকক্ষণ এটা হ্যাঁ আনত ভাবে। হ্যাঁ বলেন। সেটা তো করতে করতে পেয়ে যাবো, 6টা হয় না 10টা হয়, তাহলে 6টাই হবে। সেটা জেরি তো নাই, কাজ করে মুখটা বন্ধ রেখে ফলদায়ক হবে। লেখা বলে বলবা পরীক্ষা কি প্রশ্ন এমন হবে যে লক্ষ্যবস্তু বলে দিব পরে, আগে লেখা শেষ করা। বাস্তব এবং উল্টা। লেখা বলে বলবা। আবার লেখা হয়েছে? জি স্যার। ওকে, এখন আমি এটাকে যদি লক্ষ্যবস্তুটাকে যদি আরো সামনের দিকে নিয়ে আসি, কোথায় আসবে? অসীম থেকে কেন্দ্রের আগে আসবে, অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে।
এই লক্ষ্যবস্তু শীর্ষ থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, গিয়ে দর্পণটা অবস্থিত হবে। যেহেতু সমান্তরালে আসছে তাই প্রতিফলনের পর সে কি করবে, প্রধান ফোকাস দিয়ে ফেরত আসবে। ঠিক আছে, প্রধান ফোকাস দিয়ে ফেরত আসবে। আরেকটা লোক তাহলে কোথা দিয়ে যাবে, বক্রতার কেন্দ্র দিয়ে যাবে। তাহলে সে যে পথে আসছে সেই পথে কেবল উল্টা দিকে ফেরত আসবে না, আসবে আসবে, কারণ বক্রতার কেন্দ্র দিয়ে যাবেন, বক্রতার ব্যাসার্ধ বরাবর মানে এটা ফোকাস বরাবর, রাইট? সরি, লম্ব বরাবর, ফোকাস বরাবর না, লম্ব বরাবর। ঠিক আছে, আমি আবার বলি, একটা আলোকরশ্মি আসছে থেকে প্রধান অক্ষের সমান্তরালে আসছে শীর্ষ থেকে, সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে প্রতিফলনের পর। আর একটা আলোকরশ্মি আসবে বক্রতার কেন্দ্র দিয়ে, সেটা কেন্দ্র বরাবর আসার অর্থ হচ্ছে ব্যাসার্ধ বরাবর, তার মানে লম্বভাবে আসবে। লম্ব বরাবর যদি আসে, সে যে পথে আসছে সে পথে উল্টা দিকে ফেরত যাবে প্রতিফলনের পরে। বিষয়টা হচ্ছে এইটা। তার মানে আপাতত তোমার প্রতিফলিত দূররশ্মি পাওয়া গেল। এই প্রতিফলিত রশ্মিটা কোথায় ছেদ করলো, আই বিন্দুতে ছেদ করলো। আই থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকো, লম্বের নাম হবে আইবি। আইবি হবে ওই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। অবস্থানটা কোথায়, কেন্দ্র এবং ফোকাসের মাঝে। আকৃতি কেমন, এটা থেকে এটা ছোট, খর্বিত। এটা কিন্তু অত্যন্ত না, শুধু খর্বিত। প্রকৃতি কেমন, বাস্তব উল্টা, কারণ আলো প্রকৃত বাক্য এখানে আসছে। তাই এটা বর্ণনাটা লিখি। প্রশ্নটা হলো এখানে বলছে লক্ষ্যবস্তু অষ্টমী, তাহলে স্যার লক্ষ্যবস্তু যদি অষ্টমী হয় তাহলে সমান্তরালে রেল লাইনের সামনে দাঁড়ান, সোজা রেল লাইনে এক জায়গায় দাঁড়ান, দাঁড়াই সামনে তাকান, কি মনে হবে অনেক দূরে গিয়ে এমনি কি লেগেছে মনে হবে না? তাহলে ওই জায়গায় যদি একটা আলোর উৎস থাকে আপনার কাছে আই যাবে, সে কেমন মনে হবে, সমান্তরাল মনে হবে না? হবে সমান্তরাল, আমার কাছ থেকে সমান্তরাল হয়ে গেছে মনে হবে না? এই হলো কারণ। ও হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এবং অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণের উপর আপতিত হয়ে প্রতিফলনের পর দর্পণের প্রতিফলনের পর আই বিন্দুতে মিলিত হয়। আই থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত আইডি লম্বই হবে
ও এ এর প্রতিবিম্ব অবস্থান কোথায়? ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে। আকৃতি প্রকৃত প্রকৃতি বাস্তব ও উল্টা। লাগবে বলে বলবো। ছোট আচ্ছা বড় হলে বিবর্তিত লেখেন না মানা করছে লেখা হচ্ছে জানি কখন লিখছো? জি স্যার। ওকে এবারে আসো লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে। এটা পার্টিকুলার পজিশন দেখাই দিলাম কোথায়? বক্রতার কেন্দ্রে। আমি এটা চুরি করবে ছবিটা আঁকার ক্ষেত্রে বক্রতার কেন্দ্রে যদি হয় লক্ষ্যবস্তু মনে রাখবা লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্রে থাকে তখন প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য সমান থাকে। এটা মুখস্থ রাখবা। তো ছবি আঁকার ক্ষেত্রে আমরা এটা একটু চুরি করব। কিরকম চুরি করব? আগে লক্ষ্যবস্তু আর প্রতিবিম্বটা এঁকে নিব, তাহলে আমাদের আঁকাটা সহজ হবে। কিভাবে হবে না, তাহলে এই জায়গা থেকে একটা রশ্মি আসবে প্রধানত সমান্তরালে, এইখান থেকে একটা রশ্মি আসবে প্রধানত সমান্তরালে, ঠিক আছে? এরপর এই কোণা কোণা যোগ করবা, অর্থাৎ কর্ণগুলো এঁকে ফেলবা, ঠিক আছে? কর্ণগুলো এঁকে ফেলবা। তাহলে কর্ণ এঁকে ফেললে দেখা যাচ্ছে যে সেখানে এটা হচ্ছে প্রধান ফোকাস, লক্ষ্যবস্তু ও এ বক্রতার কেন্দ্র, প্রতিবিম্ব আই। ঠিক আছে? একটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে, প্রধান ফোকাস দিয়ে আসবে, একটা ফোকাস দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে আসবে। তাহলে আঁকাটা সহজ হয়ে গেল, চুরি করে আঁকা হইলো। এর চুরি বলছি তার কারণ হচ্ছে আমি আগে বিম্ব এঁকে ফেলছি, হিসাব মোতাবেক বিম্বটা পরে আঁকার কথা, সেই জন্য। তাহলে এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে লক্ষ্যবস্তু শীর্ষবিন্দু ও থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসছে, আর একটা আলোকরশ্মি প্রধান ফোকাস বরাবর বিবেচনা করা হয়েছে, ঠিক আছে? যেমন বক্রতার কেন্দ্র দিয়ে বিবেচনা করছি আগে, সেটা প্রধান হ্যাঁ ফোকাস দিয়ে দর্পণের কাছে প্রতিফলনের পর কোথায় মিলিত হয়েছে? আই বিতে মিলিত হয়েছে। আই থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব আছে আইবি, এই আইবি লম্বটাই হচ্ছে ওই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। কিন্তু পরে আঁকার পরে দেখা গেল এই বি বিন্দু আর সি বিন্দু বক্রতার কেন্দ্র একই বিন্দু, অর্থাৎ বিটা কোথায় গিয়ে পড়লো? বক্রতার কেন্দ্রে গিয়েই পড়লো, ঠিক আছে? তাহলে অবস্থান কোথায় পড়বে?
অবস্থান করলো বক্রতার কেন্দ্রে। প্রকৃতি কেমন হলো? আকৃতির লক্ষ্যবস্তু সমান। প্রকৃতি কেমন হইলো? আলো প্রকৃত পক্ষে আসলে বাস্তব, মাথা নিচের দিকে তাই উল্টা। লিখে ফেলো।